আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ মাহমুদ আক্তার, প্রভাষক যুক্তিবিদ্যা, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। প্রিয় শিক্ষার্থী, তোমাদের আসলে আজকে যে অধ্যায় নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে পঞ্চম অধ্যায়, কার্যকারণ সম্পর্ক প্রমাণ পদ্ধতি, পর্ব 5। অর্থাৎ আমরা যে পরীক্ষণ পদ্ধতিটা তোমাদের সামনে আলোচনা করছি সেইটার যে 5টা পদ্ধতি আছে, 5টা পদ্ধতির শেষ পদ্ধতি নিয়ে আজকে আমি আলোচনা করব। শেষ পদ্ধতির নাম হচ্ছে পরিশেষ পদ্ধতি। আর তোমরা কি গত ক্লাসগুলোকে ঠিকমতো দেখেছো? গত ক্লাসগুলো না দেখলে কিন্তু এই ক্লাসটা তোমরা মনে রাখতে পারবে না, ঠিক আছে? আসলে কার্য কি কারণ কি এটা জানলে তবেই হচ্ছে তোমরা কার্যকারণ সম্পর্কটা ব্যাখ্যা করতে পারবা। আচ্ছা, আমরা আজকে আলোচনা করব হচ্ছে পরিশেষ পদ্ধতি। পরিশেষ পদ্ধতি হচ্ছে যে 5টি পদ্ধতির মধ্যে আমরা একটা পদ্ধতি আলোচনা করিনি, কারণ ওইটা অত গুরুত্ব নেই, তারপর তোমরা বাসায় করবা। সেটা হচ্ছে যৌথ অনয় ব্যতিরেকি পদ্ধতি। কিন্তু অনয় ব্যতিরেকি হচ্ছে পরিশেষ পদ্ধতিটা আজকে আমরা আলোচনা করব। পরিশেষ পদ্ধতি হচ্ছে পরিশেষ বা রেসিডিউ কথাটির অর্থ হচ্ছে অবশিষ্ট বা বাকি অংশ। তাহলে কি বলো দেখি? পরিশেষ বা রেসিডিউ কথাটির অর্থ হচ্ছে বাকি বা অবশিষ্ট অংশ। তার মানে বুঝতেই পারতেছো যে পরিশেষ সংজ্ঞাটা কি হতে পারে বা কেমন হতে পারে। আচ্ছা, এখানে কোনো কার্য বা কারণের সংজ্ঞা দেওয়া হয় না, মানে কার্য বা কারণ সম্পর্কে কোনো ব্যাখ্যা না দিয়ে অবশিষ্ট কার্যের বা অবশিষ্ট যে কার্য তার কারণ সম্পর্কে ব্যাখ্যা করাই হলো পরিশেষ পদ্ধতি। এই জন্য মিল এই পদ্ধতিকে একটু আলাদাভাবে দেখেছেন। আলাদাভাবে কি জন্য দেখেছেন? কারণ অন্য যে 4টি আছে সে 4টি অনেকটা কার্যকারণ সম্পর্কের সাথে যথেষ্ট সম্পর্ক আছে বলেই কিন্তু ওই 4টি আলাদা, এবং পরিশেষ পদ্ধতিটা সম্পূর্ণ ওই 4টি থেকে আলাদা। পরিশেষ পদ্ধতিটা হচ্ছে পরীক্ষণ পদ্ধতির সর্বশেষ যে পদ্ধতি তাকে বলা হচ্ছে পরিশেষ পদ্ধতি। তাহলে কি পরিশেষ পদ্ধতি বলতে তোমরা কি বুঝলা? যে অবশিষ্ট বা বাকি অংশকে বলা হচ্ছে পরিশেষ। তাহলে কোনো কার্য বা কারণের সংজ্ঞা দেওয়া হচ্ছে না, বরং কোনো কার্যের যে অবশিষ্ট অংশ থাকে তাকে ব্যাখ্যা করাই হলো পরিশেষ পদ্ধতির মূল কাজ। আচ্ছা দেখো, এখন আমরা একটু পরিশেষ পদ্ধতির যে সংজ্ঞা আছে সেটা একটু দেখবো। দেখো, পূর্বের আরোহ পদ্ধতির দ্বারা একটি ঘটনার কোনো অংশ যদি, মানে সংজ্ঞাটা এভাবে হবে, পূর্বের আরোহ পদ্ধতির দ্বারা একটি ঘটনার কোনো অংশ যদি অন্য কোনো পূর্ববর্তী ঘটনার কার্য হিসেবে চিহ্নিত হয়, তাহলে সেই অংশটিকে বাদ দিলে অবশিষ্ট পূর্ববর্তী ঘটনার কার্য বলে গণ্য হবে। তাহলে কি বলতেছে? যে একটি ঘটনার কোনো অংশ যদি অন্য কোনো পূর্ববর্তী ঘটনার কার্য হয়, মানে একটা ঘটনা অন্য কোনো ঘটনার কার্য হয় বলে চিহ্নিত হয়, তাহলে সেই অংশটিকে বাদ দিলে অবশিষ্ট পূর্ববর্তী ঘটনার, অর্থাৎ অবশিষ্ট যে অংশ থাকলো এই অবশিষ্ট অংশটি হলো অবশিষ্ট কার্যের কারণ বলে গণ্য হবে। অর্থাৎ একটি জটিল ঘটনার কোনো অংশ বিশেষ যখন নির্ণীত কারণ দ্বারা ব্যাখ্যা করা যায় না, তখন ওই অবশিষ্ট অংশের জন্য অবশ্যই নতুন কোনো কারণ থাকতে হবে। তাহলে হচ্ছে যে সংজ্ঞাটা দেখে তোমরা কি বুঝলা? যে একটি মানে একটি যে কাজ, একটা অবশিষ্ট যে কাজ, এই অবশিষ্ট কাজের যে বাকি অংশটা যে থাকে তার যে কারণ থাকে সেটাকে বলা হচ্ছে, এই বাকি অবশিষ্ট অংশটাকে বলা হচ্ছে একটা ঘটনার কার্য, এবং তার পূর্ববর্তী ঘটনাকে বলা হচ্ছে কারণ। তাহলে এইভাবে এই অংশটা আমরা এখন দেখো, এটা হচ্ছে মিলের যে হলো 5টি পরীক্ষণ পদ্ধতি ছিল, 5টি পরীক্ষণ অপনয়নের যে সূত্র ছিল
অপনয়নের সূত্র, আসলে অপনয়নের যে 5টি সূত্র ছিল তোমাদেরকে কিন্তু আমি বলছি যে বাসায় তোমরা এই 5টি সূত্র মুখস্থ রাখবা। 5টি সূত্রের উপরই 5টি পরীক্ষণ পদ্ধতি প্রতিষ্ঠিত। তাহলে সর্বশেষ যে সূত্রটি ছিল, এখন আমরা বোর্ডে সেই সূত্রটি দেখব এবং সেটার উপরে পরিশেষ পদ্ধতি প্রতিষ্ঠিত সেটা বোর্ডে লিখে তোমাদেরকে এখন দেখাবো। আচ্ছা, তাহলে পরিশেষ পদ্ধতির অপনয়ন সূত্র। পরিশেষ পদ্ধতি অপনয়ন সূত্র, অর্থাৎ যে পদ্ধতির উপর পরিশেষ পদ্ধতি প্রতিষ্ঠিত সেই সূত্রটি এখন দেখো। পরিশেষ পদ্ধতির ভিত্তি হিসেবে অপনয়নের সূত্র হলো, যা ভিন্ন একটি ঘটনার কারণ বলে পরিচিত তা কিছুতেই আলোচ্য ঘটনা, মানে অন্য একটি ঘটনার কারণ আরেকটি কার্যের কারণ হতে পারে না। একই ঘটনার যে কারণ, সেই একই ঘটনার পূর্বক এবং অনুটা হচ্ছে কারণ এবং কার্য হতে পারে। সেটাই বলতেছে যে হচ্ছে যা ভিন্ন একটি ঘটনার কারণ বলে পরিচিত তা কিছুতেই আলোচ্য ঘটনার কারণ হতে পারে না। মানে আমরা যে ঘটনাটা আলোচনা করতেছি সেটা অন্য আরেকটি ঘটনার কারণ হতে পারে না। অর্থাৎ একটি নির্দিষ্ট কার্যের পিছনে শুধু একটি নির্দিষ্ট কারণে থাকে। সুতরাং যে পূর্বকটি অন্য কোনো ঘটনার কারণ বলে পরিচিত তা কিছুতেই আর একটি ঘটনার কারণ হতে পারে না। অর্থাৎ মানে যে ঘটনাটা, মানে যে একটি যে আলোচ্য ঘটনা যেটা, সেটার কারণ অন্য কোনো ঘটনা হতে পারে না। ঠিক আলোচ্য ঘটনারই যে পূর্ববর্তী যে ঘটনাটা থাকে সেটাই আলোচ্য ঘটনার কারণ হতে পারে। আচ্ছা, এই আলোচ্য পরিশেষ পদ্ধতির যে প্রকৃতি আছে, স্বরূপ বা প্রকৃতি, সেটা একটু হচ্ছে আমরা আলোচনা করব। পরিশেষ পদ্ধতির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এটি একটি পরীক্ষণাত্মক পদ্ধতি। তাহলে প্রথমত কি হচ্ছে, পরিশেষ পদ্ধতি একটি পরীক্ষণাত্মক পদ্ধতির উপর নির্ভরশীল। দ্বিতীয়তে হচ্ছে পরিশেষ পদ্ধতিতে অনুসন্ধানাধীন কার্যকে, যে কার্যটা অনুসন্ধান করা হয় সেটা একটি কি কার্য হতে পারে, সেটা হচ্ছে মিশ্র কার্য। তাহলে দ্বিতীয়ত পরিশেষ পদ্ধতির যে স্বরূপ আর যে প্রকৃতি বা স্বরূপ আলোচনা করা হচ্ছে, তাহলে সেখানে আমরা দ্বিতীয় যে স্বরূপটা সেটা কি হচ্ছে, এটা হচ্ছে কি অনুসন্ধানাধীন, মানে যে কার্যকে অনুসন্ধান করা হয় সেটা কি হতে হবে, একটি মিশ্র কার্য হতে হবে। 3 নম্বর হচ্ছে এই পদ্ধতিতে কারণ থেকে যেমন কার্যে যাওয়া যায়, ঠিক কার্য থেকে আবার কারণে আসা যায়। তাহলে পরিশেষ পদ্ধতি তৃতীয় কি হচ্ছে, কারণ থেকে কার্যে যাওয়া যায়, আবার কার্য থেকে কারণে আসা যায়। চতুর্থত হচ্ছে এই পদ্ধতির দ্বারা কোনটি কারণ তাও যেমন নির্ণয় করা যায়, তেমনি কোনটি কার্য সেটাও নির্ণয় করা যায়। তাহলে এই পদ্ধতির দ্বারা কি হয়, কোনটি কারণ এবং কোনটি কার্য দুটোই নির্ণয় করা হয়। আচ্ছা, আমরা এখন পরিশেষ পদ্ধতির যে সংজ্ঞা কিংবা প্রকৃতি অনুসরণ করে এবার মানে পরিশেষ পদ্ধতি, অর্থাৎ আমরা প্রত্যেকটা পদ্ধতি সংজ্ঞা বা প্রকৃতি বা স্বরূপ আলোচনা করার পরে একটা সাংকেতিক উদাহরণ আসলে তোমাদের সামনে আমি লিখি এবং একটু সেটা হচ্ছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। তাহলে এখন আসো দেখি আমরা পরিশেষ পদ্ধতির একটু সাংকেতিক উদাহরণ বোর্ডে লিখি। আচ্ছা, তাহলে হচ্ছে যে আমরা সাংকেতিক যে মানে উদাহরণটা সেটা একটু তোমরা দেখো ভালো করে। সেটা হচ্ছে দেখো, পূর্ববর্তী ঘটনার মানে কারণের সমাবেশ। এটা হচ্ছে পূর্ববর্তী ঘটনা, এটা হচ্ছে অনুবর্তী ঘটনা। এখন কারণের সমাবেশে অর্থাৎ পূর্ববর্তী ঘটনা, এখানে এ খ গ, এটা কি হচ্ছে পূর্ববর্তী ঘটনার কারণের সমাবেশে অনুবর্তী, এবং এটা হচ্ছে পূর্ববর্তী ঘটনা কি হচ্ছে এ খ গ, অনুবর্তী ঘটনা হচ্ছে ক বি সি, অর্থাৎ এটা হচ্ছে মিশ্র কার্য। তাহলে মানে পূর্ববর্তী ঘটনা কি হচ্ছে
পূর্ববর্তী ঘটনা হচ্ছে এ খ গ, পরবর্তী ঘটনা হচ্ছে ক বি সি। এখন হচ্ছে দেখো যদি বিসি আরোহ অনুমানের মাধ্যমে জানা গেছে যে যদি খ গ হচ্ছে অর্থাৎ এই খ আর গ যদি বিসি এর কারণ হয়, খ গ যদি এই খ গ যদি বিসি এর কারণ হয়, তাহলে কর কারণ কোনটা হবে? খ গ যদি বিসির কারণ হয় তাহলে কর কারণ কোনটা হবে? অবশ্যই তোমরা বুঝতে পারতেছো। তাহলে হচ্ছে কর কারণ হবে হচ্ছে এ। ঠিক আছে, তাহলে দেখো যে খ হলো বি এর কারণ, মানে এই খ হচ্ছে বি এর কারণ, গ হচ্ছে সি এর কারণ, অতএব কর কারণ মানে এ হচ্ছে ক এর কারণ, অবশ্যই ক এর কারণ। আচ্ছা, তাহলে এখন দেখো একটা মানে উদাহরণের মাধ্যমে ধরো একজন ছাত্রীর নাম হচ্ছে আখি মানে স্কুল ড্রেস পরা, ব্যাগ, বই, জুতা, মানে বই সহ ব্যাগ এবং জুতা পরা সহ আখির ওজন হচ্ছে যদি 59 কেজি হয়, তাহলে কি হচ্ছে আখির ওজন যদি 59 কেজি হয়, অর্থাৎ 59 কেজি হয়, কি কি আছে এর ভিতর? বই মানে ব্যাগ সহ বই, তারপরে হচ্ছে ড্রেস, জুতা এবং আখির ওজন। এর মধ্যে থেকে আখির ওজন যদি 56 কেজি হয়, আখির ওজন কত? 56 কেজি। 56 কেজি, তাহলে যদি 56 কেজি বাদ দেওয়া হয় থাকছে কত? 3 কেজি। আচ্ছা, এখন আখির জুতার ওজন হচ্ছে 300 গ্রাম। আখির জুতার ওজন যদি হচ্ছে আচ্ছা আখির জুতার ওজন হচ্ছে 400 গ্রাম। আখির জুতার ওজন যদি 400 গ্রাম হয়, তাহলে এই 56 কেজির থেকে 300 গ্রাম বাদ দিলে কত থাকতেছে? 56 কেজির থেকে বাদ দিলে হচ্ছে যেহেতু 3 কেজি চলে গেল, 3 কেজির থেকে এখন সেখান থেকে আমরা কি করব? 400 গ্রাম যদি জুতার ওজন হয় 400 গ্রাম, তাহলে এখানে থাকতেছে হচ্ছে অর্থাৎ 3000। অন্য জায়গাতে ধরো 3 কেজি মানে 3000 থেকে হচ্ছে 400 গ্রাম যদি আমরা বাদ দিই, তাহলে কত হচ্ছে? 2600 গ্রাম। তাহলে হচ্ছে এই 2600 গ্রাম এটা কিসের? 2600 গ্রাম এটা হচ্ছে তোমার ওই যে ব্যাগ, বই, অর্থাৎ আখির ওজন যেহেতু 56 কেজি হচ্ছে, তাহলে ওর ব্যাগ, বই সহ জুতার ওজন হচ্ছে ব্যাগ, বই সহ ওগুলোর ওজন হচ্ছে 2 কেজি 600 গ্রাম। ঠিক এই জিনিসটাই বোঝাচ্ছে। এটা একটা বাস্তব উদাহরণ থেকে দেখা যাচ্ছে যে পুরা আখির বই টই সহ তার ওজন ছিল কত? 59 কেজি। আখির ওজন হচ্ছে কত? 56 কেজি। যদি হচ্ছে তার ব্যাগের ওজন 400 গ্রাম হয়, তাহলে অন্য কিছুর ওজন কত হবে? তাহলে আমরা খুব সহজেই বের করলাম যে অন্য কিছুর ওজন কত হবে? 2 কেজি 600 গ্রাম। ঠিক এইটাকেই হলো পরিশেষ পদ্ধতির আর কি উদাহরণ, যেটা বাস্তব যে উদাহরণ, সেটা থেকে আমরা পরিশেষ পদ্ধতিটা জানতে পারি। তাহলে তোমরা অবশ্যই উদাহরণ, আমাদের উদ্দীপক থাকে এরকম যে চা সহ চায়ের ক্ষেত্রে ওজন এত কেজি, কিংবা এরকম মানে ওজন যেটা হচ্ছে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে এই পরিশেষ পদ্ধতি। অনেক সময় উদ্দীপকে থাকে, সেই উদ্দীপক থেকে তোমরা অবশ্যই বইয়ে চলে আসবা এবং বই থেকে ব্যাখ্যাটা লিখবা পরীক্ষাতে। আচ্ছা, আর একটা দেখো বাস্তব যে উদাহরণ, নেপচুন নামক যে গ্রহটি আবিষ্কার করা হয়েছে, সেটা কিন্তু পরিশেষ পদ্ধতির মাধ্যমেই আবিষ্কার করা হয়েছে। প্রতিটি গ্রহই তার নিজ কক্ষপথে সূর্যকে কি করে? প্রদক্ষিণ করে। এটা তোমরা আসলে সবাই জানো যে প্রতিটি মানে এরকম সূর্য থাকে, সূর্যকে এরকম করে সৌরজগতের প্রত্যেকটা গ্রহ এভাবে সূর্যকে প্রদক্ষিণ করে ঘুরতেই আছে। আচ্ছা, কিন্তু জ্যোতির্বিদ লি ভেরিয়েল লক্ষ্য করলেন যে ইউরেনাস গ্রহটি তার কক্ষপথ থেকে কিছুটা বিচ্যুত হয়ে সূর্যকে প্রদক্ষিণ করে, মানে ওই একই পথে
না করে ওর স্থান থেকে কিছুটা বিচ্যুত হয়ে সূর্যকে কি করে প্রদক্ষিণ করে। ইউরেনাসের এই বিচ্যুত হওয়ার কারণ অনুসন্ধান করতে গিয়ে বিজ্ঞানীরা অনুমান করলেন অপর পূর্ণ গ্রহের আকর্ষণ হয়তো ইউরেনাসের গতিপথে কিছুটা বিচ্যুতি মানে ঘটাতে পারে। তার মানে কি অন্য একটি গ্রহ ইউরেনাসকে আকর্ষণ করছে বলেই তার পথ থেকে কিছুটা সে বিচ্যুত হয়েছে। পরবর্তীতে বিজ্ঞানীদের এই অনুমান সত্যে পরিণত হলো। দেখা গেল সত্যি একটি গ্রহের আকর্ষণের ইউরেনাস সেই দিকে একটু মানে হেলে থাকে, মানে অন্য একটা গ্রহের আকর্ষণে ইউরেনাস হেলে থাকে, তার নিজ কক্ষপথে না যায় একটু হেলে সে হচ্ছে সূর্যকে প্রদক্ষিণ করে। আচ্ছা, জ্যোতির্বিজ্ঞানীরা এই গ্রহটির নাম দিলেন হলো নেপচুন। আচ্ছা, তাহলে দেখো এই পরিশেষ পদ্ধতি এটা একটা মানে বাস্তব উদাহরণ। এখান থেকে দেখো হচ্ছে গ্রহ যে নেপচুন নামক গ্রহটি যে আবিষ্কার করেছে তার যে পরিশেষ পদ্ধতির মাধ্যমে এই গ্রহটির মানে নিজ কক্ষপথটা আবিষ্কার করেন। এখন দেখো পরিশেষ পদ্ধতির আমরা এর আগে যেভাবে পড়েছি যে অনয় পদ্ধতি বা বেতেরেকে পদ্ধতির যেভাবে মানে সুবিধা কিংবা অসুবিধাগুলো যে পড়া হয়েছে, ঠিক আমরা পরিশেষ পদ্ধতিটাও একটু গুণগুলো দেখো পড়ি, সুবিধাগুলো। সেটা হচ্ছে পরিশেষ পদ্ধতিতে আমরা কার্যের কারণ কিংবা কার্যের কার্য উভয় অনুসন্ধান করতে পারি। তাহলে কি পরিশেষ পদ্ধতিতে কার্যের কারণ কিংবা কার্যের কার্য উভয় অনুসন্ধান করা সম্ভব এই পরিশেষ পদ্ধতির মাধ্যমে। পরিশেষ পদ্ধতিতে অর্থাৎ আমরা যে এখানে কি করলাম আলোচনা করলাম, এটা কি আলাদা কোনো কার্য না মিশ্র কার্য? অবশ্যই মিশ্র কার্য। তাহলে দেখো পরিশেষ পদ্ধতি জটিল ও মিশ্র কার্যের ব্যাখ্যা দিতে সক্ষম। তাহলে পরিশেষ পদ্ধতি কি হচ্ছে মিশ্র কার্যের ব্যাখ্যা দিতে সক্ষম। এরপরে আসো 3 নাম্বার, বৈজ্ঞানিক আবিষ্কার সহায়তা। অর্থাৎ বিজ্ঞানের যে ইতিহাসে পরিশেষ পদ্ধতি প্রয়োগ করে বহু বৈজ্ঞানিক আবিষ্কার সম্ভব হয়েছে। তাই বৈজ্ঞানিক আবিষ্কারের পক্ষে পরিশেষ পদ্ধতিকে অত্যন্ত কার্যকরী বলে গণ্য করা হয়। নেপচুন গ্রহ, আর্গন গ্যাস এবং ইত্যাদি বৈজ্ঞানিক আবিষ্কার হলো এই গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। তাই মেলন পরিশেষ পদ্ধতিকে আবিষ্কারের পদ্ধতি বলে অভিহিত করেছেন। অর্থাৎ যেহেতু বিভিন্ন বিজ্ঞানী বা গ্রহ মানে বিজ্ঞানের যে ইতিহাসগুলো আছে সেই পদ্ধতিগুলো এই পরিশেষ পদ্ধতির মাধ্যমে তারা হচ্ছে আবিষ্কার করেছে। বৈজ্ঞানিক মানে বিজ্ঞানের আবিষ্কারের সহায়ক হিসেবে এই পরিশেষ পদ্ধতিকে নেওয়া হয়েছে। এই পদ্ধতি বহু কারণ সমস্যা থেকে মুক্ত। এই বহু কারণ সমস্যা থেকে মুক্ত, অন্যান্য পদ্ধতির জন্য সহায়ক। অন্যান্য পদ্ধতির যে নিশ্চিত সিদ্ধান্ত প্রদান করতে পারে। আচ্ছা, তাহলে এগুলো আমরা কি দেখলাম যে পরিশেষ পদ্ধতির সুবিধাগুলো। এবার আসো দেখি একটু সংক্ষেপে অসুবিধাগুলো আমরা একটু আলোচনা করি। পরিশেষ পদ্ধতি প্রয়োগ করার জন্য পূর্ব অভিজ্ঞতা প্রয়োজন। তার মানে এটা একটা অসুবিধা যে পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে, তবেই সে পরিশেষ পদ্ধতি প্রয়োগ করতে পারবে। ভিন্ন জাতীয় কার্য সংমিশ্রণে এই পদ্ধতি প্রয়োগযোগ্য নয়। বৈজ্ঞানিক অনুসন্ধানের প্রাথমিক অবস্থায় প্রয়োগযোগ্য নয়। শর্তকে সমগ্র কারণ বলে ভুল করার সম্ভাবনা থাকে, ভ্রান্ত সিদ্ধান্তের সম্ভাবনা থাকে। ব্যতিরেকি পদ্ধতির সমস্যা দ্বারা মানে এই পরিশেষ পদ্ধতিটি কি হচ্ছে ব্যতিরেকি পদ্ধতির দ্বারা কি হয়েছে আক্রান্ত হয়েছে। তাহলে দেখো এখন আমরা যে পরিশেষ পদ্ধতিটি জানলাম, এই পরিশেষ পদ্ধতিটি আমরা হচ্ছে কি অনুপপত্তি একটু আলোচনা করব। অনুপপত্তিগুলো যে অনুপপত্তি কি এর আগেও তোমরা শুনে আসছো যে অনুপপত্তি হচ্ছে মানে ঠিক যেভাবে পরিশেষ পদ্ধতিটা চলবে ওভাবে না চলে, অর্থাৎ যেভাবে প্রত্যক্ষণ করা হবে বা নিরীক্ষণ করা হবে সেভাবে নিরীক্ষণ না করে অন্যভাবে যে নিরীক্ষিত হয় তখন অনুপপত্তি ঘটে। সেই অনুপপত্তিগুলোকে দেখো কার্যকারণ নিয়ম সম্পর্কিত অনুপপত্তিগুলোকে বেশ
কয়েকটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কাকতালীয় অনুপপত্তি। একটি মাত্র শর্তকে কারণ বলে মানে একটা কারণ আর শর্ত কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করছি যে কোনো ঘটার পূর্ববর্তী ঘটনার সমষ্টিকে কারণ বলা হয়, এবং পূর্ববর্তী ঘটনার যে সমষ্টি সেটা হচ্ছে কারণ, এবং এই সমষ্টিকে মানে ছোট ছোট মানে এক একটি হচ্ছে শর্ত। তো এখানে বলছে যে একটি মাত্র শর্তকে কারণ বলে মনে করার অনুপপত্তি, মানে একটি মাত্র শর্তকে যখন কারণ মনে করা হয় তখন অনুপপত্তি ঘটে। দূরবর্তী শর্তকে কারণ মনে করার অনুপপত্তি, সহকার্যকে কারণ মনে করার অনুপপত্তি হচ্ছে আমরা হচ্ছে এর আগেও অবশ্য কাকতালীয় অনুপপত্তিটা তোমাদের সামনে আলোচনা করেছি। আবার একটু হচ্ছে শোনো যে কাকতালীয় অনুপপত্তি কি। আচ্ছা, যে কাকতালীয় অনুপপত্তি কিন্তু তোমাদের সাথে আমি হচ্ছে এর আগেও আলোচনা করছি, তারপরেও একটু বলি। সেটা হচ্ছে কোনো ঘটনা ঘটার মানে একটা ঘটনা ঘটার ঠিক তার পূর্ববর্তী ঘটনায় কিন্তু সেই ঘটনার কারণ হবে, কিন্তু অন্য কোনো ঘটনা তার কারণ হতে পারে না। তাহলে যে একটা ঘটনা ঘটলো তার ঘটনার পূর্ববর্তী ঘটনাকে কারণ বলা হচ্ছে, আর সেটা যদি না ঘটে তখন কি হচ্ছে কাকতালীয় অনুপপত্তি হচ্ছে। যেমন দেখো এরকম হতে পারে যে কাক ডাকার পরপরই রোগীর কাক ডাকার পরপরই রোগীর মৃত্যু হয়েছে, তাহলে কাক ডাকাই কি কারণ রোগীর মৃত্যু না। তাহলে এই ধরনের অনুপপত্তিগুলোকে বলা হয় কাকতালীয় অনুপপত্তি। এটা এর আগের অধ্যায়েও আলোচনা করা হয়েছে কাকতালীয় অনুপপত্তি। তবে পরিশেষ পদ্ধতির যে অনুপপত্তিগুলো আছে সেগুলো একটু তোমরা সংক্ষেপে দেখে নিবা। আর এই অধ্যায় আজকেই শেষ, এই অধ্যায়টা। এরপরে আমরা অন্য কোনো অধ্যায় নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো,